ভাইয়া এই আরে 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 তোমার ফোন ধরতে হবে না। ভাই আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি ভাই, আমি পাস করছি। আরে আমি জানি, এই যে তুমি এখনই আমি নিউজে পাইছি তুমি যে বিসিএস ক্যাডার হয়েছো। ভাইয়া আপনি আমার জন্য দোয়া করেন ভাইয়া। আপনার জন্য, আপনার জন্য আজকে হইতে পারছি ভাইয়া, নাহলে আমি কখনো হইতে পারতাম না। আমি কিন্তু একটু অপেক্ষা করছিলাম তুমি আমাকে কি করো, তুমি আমাকে নিউজটা দেয় কিনা। তুমি কিন্তু সাকসেস, তুমি কিন্তু চলে আসছো ঠিকই। আপনার জন্য ভাই আজকে আমি বিসিএস ক্যাডার হইতে পারছি ভাইয়া। আপনি যদি এদিন টাকা না দিতেন আমি তো পরীক্ষা দিতে পারতাম না ভাইয়া। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাইয়া। আপনি আমার জন্য দোয়া করেন ভাইয়া। আমি তোমার জন্য তো অবশ্যই দোয়া করি, কিন্তু তুমি তুমি এই এলাকার মানুষের উপকার করতে হবে। আর আরেকটা কথা, তুমি নিষ্ঠার সাথে সৎভাবে টাকা উপার্জন করবা, মানুষের জন্য কোনো প্রকারে তোমার ক্ষতি না হয়। তুমি একজন আদর্শবান বিসিএস ক্যাডার হয়ে তুমি বড় আমলা হবে এই দেশের ভিতরে। হ্যাঁ, এটা হলো আমার, এটা তোমার প্রতি আমার অনুরোধ। তুমি কিন্তু এখান থেকে পিছিয়ে যেতে পারবা না। তোমার বাবা মার দিকে লক্ষ্য করবা, তোমার বাবা মার দিকে তুমি আদর করবা, বাবা মাকে তুমি স্নেহ করবা, বাবা মাকে তুমি যা কিছু করার দরকার আছে তোমার জীবন থেকে করবা, কারণ বাবা মার উপরে পৃথিবীতে কিছু হয় না। সবার আগে আপনার কাছে আসছি ভাই, আমি কাউরে কিছু বলি নাই। তুমি তোমার বাবা মার সাথে এখনো দেখা করো না। তোমার প্রথম কিন্তু একটা কাজ আমি তোমাকে দেবো, তুমি আমার এই কথা রাখতে হবে। সুন্দর একটা বাড়ি করবা, ওই বাড়িতে তোমার বাবা মার খেদমত করবা। এটা কিন্তু আমার আরেকটা তোমার দাবি, তুমি আমার এই দাবিটা পূরণ করবা। ভাইয়া আমার ছোটবেলা থেকে আমার খুব স্বপ্ন জানেন, যে আমার বাবা মার জন্য আমি সুন্দর একটা বাড়ি করবো, আমার বাবা মা ওই বাড়িতে থাকবো। আমার ছোটবেলার স্বপ্ন এটা ভাইয়া। আমি তাহলে আসি ভাইয়া। ভাই ধরো এই এমন খুশির দিনে, হ্যাঁ, তোমার বাবার জন্য বুঝছো, বাজার থেকে যেয়া, হ্যাঁ, বাজার থেকে যেয়ে তুমি মিষ্টি কিনা সুন্দর মতো নিয়ে যাবা। হ্যাঁ, ভাইয়া এতগুলো টাকা না না না, আমি যা বলছি তুমি তা করো। আপনি আবারও আমার কৃতজ্ঞ করে দিলেন ভাই। আমার জন্য দোয়া করেন ভাই। আমি এখন যাই। ঠিক আছে, যাও 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 যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। এইটা এইটা কি রে বাজান? এত বড় বাড়ি, এইটা কি সত্যি আমাকে বাড়ি? সত্যি আরাফাত, এই এত বড় বাড়ি আমগো? জানেন আব্বা, আম্মা আমার না বিশ্বাস হইতেছে না, এত বড় বাড়ি আরাফাতে কিনছে। তানিয়া, ও সত্যি এবারই আমগো, আমগো লেগে এই বাড়িটা আমি কিনছি। বাজান তুমি ঠিকই কইছো, আমার তো অনেক খুশি লাগতাছে। এখন আমার পোলার একটা বাড়ি হইছে, পোলার বউ হইছে। ও মা, তোমার বাড়ি মা, এটা তোমার বাড়ি। সারা জীবন তো আমার মা আমার বাপ ভাঙ্গা বাড়িতে থাকছে, কখনো ঠিক মতো তো তুমি করে খাওয়াইতে পারি নাই, তোমার লেগে কিছু করতে পারি নাই। এখন যখন আল্লাহ তৌফিক দান করছে, তোমার লেগে খালি বাড়িকে গাড়ি বাড়ি সব করে তুমি ইনশাল্লাহ। এত বড় বাড়িতে তো বড় লোকরা থাকে, আমরা তো গরিব মানুষ, সারা জীবন ভাঙ্গা করে থাকছি। আমরা কি আসলে এই বাড়িতে থাকবো? মা আমরা তো বড় লোক হয়ে গেছি। বাজান, আমি যখন এই বাড়ির কাম ধরছি তখনই কিন্তু আমার একটা আশা আছিল যে আমি প্রথম যখন আমার বাজানে নিয়ে বাড়িতে আমি আমার এই কুলে করে আমার বাজানে বাড়ির ভিতরে ঢুকামো। আয় তো বাজান কুলে আয়। না 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 বাজান, কোলে কইরে নিতে হইব না, আমরা এমনিতেই বহু খুশি হয়েছি। বাজান রে, সারা জীবন ছোট্ট টিনের ঘরে ঘুমাইছি, খাইয়া না খাইয়া দিন কাটাইছি। আর আজকে আজকে তো সব কর্মকাণ্ড দেখা আমার বুক ভইরে যাইতে আছে। বাজান এমনি করে কইতেছো কে? এটা তো তোমারই কষ্টের ফল। তুমি ছাড়া আজকে আমি কিছুই হইতে পারতাম না। আমি শূন্য তুমি ছাড়া বাজান। এই আজকে বাড়ি ঘর, আমার চাকরি বাকরি, আমি বিসিএস কেডা বেশি, সব আমার বাজানের লেগা, সব কৃতিত্ব আমার বাজানের। দেখছ আরাফাতের বাপ, আমার আরাফাত কত বড় হয়ে গেছে। শুধু বড়ই হয় নাই, এত বড় একটা বাড়িও কিনছে। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ যেন আমার পোলারে সব সময় নেক হায়াতে রাখে, সুস্থ রাখে। আমার আর কিছু চাই না রে বাজান। মা বাজান, তোমরা কি জানো বাড়ির নামটা আমি কি ঠিক করছি? আমার বাড়ির নাম হইলো বাবা মার দোয়া। তোমার দোয়াতে বাড়ি ঘর সবকিছু হয়েছে, এর লিগে আমি বাড়ির নাম দিছি বাবা মার দোয়া। তুই ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিলি, লেখাপড়ায় তোর খুবই আগ্রহ ছিল, এই জন্যই তো আজকে তোর মনের আশা পূরণ হয়েছে। শুধু এটাই না বাজান, আমি যেন এই বাড়ির কাম করতেছি তখন আমার মনে হয়েছে আমার আরো কয়েকটা আশা আছে, আল্লাহ একটা পূরণ করছে। আল্লাহ আল্লাহ করে আর বাকিগুলো যদি পূরণ হয়ে যায়
আমার আরেকটা স্বপ্ন জানো কি বাজান, জাগো থেকে ঋণ করে তুমি আমার লেখাপড়া করাইছো, ওকে সবার ঋণ আমি পরিশোধ করে দিব। আর আমি ওকে সবাই রে, ওরা যদি কোনো বিপদে পড়ে সবাই আমি সাহায্য সহযোগিতা করবো সব সময়। বাজার, চলো ঘরে যাই। চল চল ভিতরে গিয়ে একটু ঘুরে ফিরে দেখি। চল। বসি চাচা, বসি চাচা, কেডা? চাচা আমি আরাফাত। আরে আরাফাত তুমি? জন্টু ভাই বসো বসো। আরে আরে জন্টু ভাই এই গরিবের বাড়িতে? দাঁড়াও দাঁড়াও, এই জন্টু ভাই তুমি বসো। চাচা, চাচা, যাইতে ওরা চাচা, একটু দাঁড়াও, তোমার লাগে দুইটা কথা কইতে আসছিলাম চাচা। কি কথা? কও বাবা, কি কইবা? তুমি তো অনেক বড় হইছো বাবা, হঠাৎ এই গরিবের বাড়িতে? চাচা, মানুষ তো আগেও ছিলাম, শুধু সময়টা পরিবর্তন হয়েছে, আল্লাহ দিনটা বদলাই দিচ্ছে আর কি। না মানে ইয়ে, ঠিকই কইছো বাবা। চাচা, আপনার এই যে পাওনা টাকাটা তুমি এটা কি করতেছো বাবা? এটা তো পরে দিলে পারতা। তুমি আমার বাড়ি আইছো, জন্টু ভাই আইছে, বসো মিষ্টি মুখ করো, তারপরে নয়। না না চাচা, আরেকদিন মিষ্টি মুখ করবো। আসলে পাওনাদারের টাকা যদি ঠিক মতো পরিশোধ না করা যায়, তাইলে মানুষ অনেক ছোট হয়ে থাকতে হয়, মনটা মানুষের খুব ছোট হয়ে যায়, আর মানুষও মানুষটা অনেক অপমান করে। চাচা, আসলে কেউ যদি বিপদে পড়ে না, তার একটু সাহায্য সহযোগিতা করা উচিত, তার সাথে উল্টাপাল্টা করতে নাই। আপনি মনে আছে চাচা, আপনি আমারে আর আমার বাপের কি অপমান করছিলেন? আমাকে ধানি জমি আপনি কাইরা নিছিলেন, আমরা খুব কষ্ট করছিলাম, আমরা ভাতের অভাব পর্যন্ত করছিলাম আপনার লেখা, তাই না বাজান? বাবা রে, আমার ভুল হয়ে গেছে। আসলে ওই সময়টা তো আলাদা ছিল, আমি বুঝতে পারি না বাবা। বসিক, অনেক টাকা বেতন পায়, নতুন একটা বাড়িও করছে, বুঝতে পারছো? তুমি না কইছিলা কৃষকের পোলা কোনোদিন ক্যাডার হইব না? আরে আমরা তো কৃষক মানুষ। তারপরেও দেখো, বাপের যোগ্যতা দিয়ে কিন্তু পোলার যোগ্যতা মাপা ঠিক না। আমি কৃষক মানুষ, আমি কিন্তু আমার পোলারে ঠিকই বিসিএস ক্যাডার বানাইছি। হ্যাঁ জন্টু ভাই, এটা সব উপরওয়ালার ইচ্ছা। না না চাচা, আসলে আল্লাহর ইচ্ছা তো আছেই, লগে আমার বাবা মার দোয়া, আমার বাবার চেষ্টা, আমার বাবার কষ্ট। আসলে কি জানেন কাকা, শিক্ষা মানুষকে বদলায় দেয় চাচা। এইটা কিন্তু আমার পোলা একদম ঠিক কইছে। তুমি আমার মাফ করে দাও বাবা, তখন আমি বুঝতে পারি নাই, অর্থর মোহরে পড়ে তখন আমি আসলেই খুব খারাপ আছিলাম। তুমি যে এলাকায় বিসিএস ক্যাডার হয়ে একটা প্রতিষ্ঠিত হয়ে সুনাম অর্জন করেছো আমাদের গ্রামের, আমি আসলে খুব লজ্জিত বাবা। সিসি চাচা, কি কইতেছ? আমরা কিন্তু এইসব কিছু মনে রাখি নাই, আর আমি কিন্তু এখানে তোমার অপমান করতে আই নাই। আমি খালি তোমারে একটা কথা কইতে চাই চাচা, মানুষ বিপদে পড়লে মানুষের উপকার করে চাচা, মানুষ খুব বিপদে না পড়লে কারো কাছে সাহায্য সহযোগিতা চায় না, তাই না বাজান? হ বাজান, তুমি আমার চোখ খুলে দিছো বাজান। আমি চাই আমার পোলারে তোমার মতন বড় বিসিএস ক্যাডার বানামো। তোমার মতন পোলা শুধু ওই গ্রামে নাই, সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন থাকে। সব আমার বাবা মার দোয়া করে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি। বসে ভাই, তুমি আইসো, আর বাচ্চা নিয়ে আইসো। অবশ্যই বাজান, তো অনেক হয়ে গেল। এই টেবিল তো বাড়িতে খাইয়া ঘুমাই, আমি যেটা জানি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো জামাই বাবাজি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিয়াই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনারা কই যাইতেছেন? আমরা তো আপনার বাসার দিকে যাইতেছিলাম। আর বাবাজি চলো, বাড়িতে চলো। না না না, এখানে পাইছি, আপনার ভালো হয়েছে, এখানে দাঁড়ান, দুইটা কথা আছে আপনার। চেয়ারম্যান সাহেব, আপনি মানে আপনার লগে আমার বাজানের লগে কিছু লেনদেন আছিল, যে লেনদেনের লেগে আপনি আমার বাজারে অনেক অপমান অপদস্থ করছেন। আরে জামাই বাবাজি, তুমি আমার বারবার চেয়ারম্যান সাহেব বলতেছো কেন? আর আমি তোমার শ্বশুর, তুমি চেয়ারম্যান সাহেব বলতেছো। বিয়াই, কেমন হইলো এটা? আরে জামাই বাবাজি, তুমি কি করতেছো? তুমি আমার মেয়ের জামাই, টাকাটা না দিলেও চলতো। বেয়াই, সময় বদলাইছে। আপনার পোলা আমার মেয়ের জামাই, আপনার পোলা এই গ্রামের গর্ব। বদলাইছে তো অনেক কিছু চেয়ারম্যান সাহেব, মানুষ এত তাড়াতাড়ি কিভাবে যে বদলায় ওইটা তো নিজের চোখেই দেখতে। চেয়ারম্যান সাহেব, আপনার একটা কথা কই, আল্লাহ চাইলে মানুষের জীবন পরিবর্তন হইতে পারে, হ্যাঁ, কিন্তু যারা মানুষকে ছোট করে, যারা বুঝতেছে যে লোকটা টাকা
দেওয়ার ক্ষমতা নাই, তারপরে টাকার লেগে বারে বারে লোকটারে অপমান অপদস্থ তোমার বাজান রে আপনার বাড়িতে নিয়ে বাইন্দা রাখছিলেন, কত অপমান করছেন। আর আজকে যখন দেখছেন আমাকে দিন পাল্টাই গেছে, তখন আপনার মায়েরে আমার লোকে বিয়া দিয়ে দিচ্ছেন। এই হলো আপনারা মানুষ। চেয়ারম্যান সাহেব, ধৈর্য মানুষের অনেক কিছু শিখায়। এই আপনারাই কিন্তু একদিন কইছিলেন আমার পোলায় কোনোদিন কিছু করতে পারবো না, কিন্তু আজকা আমার পোলায় কিন্তু এই গ্রামের 10 জনের মধ্যে 1 নাম্বার। এটা সম্ভব হয়েছে তার পরিশ্রম আর মেধার কারণ। উপরওয়ালা চাইলে গরিব রেও রাজা বাচ্চা বানাইতে পারে। আমরা মানুষরা অযথাই হিংসা করে মরি। মানুষের যখন অনেক বেশি অহংকার হয় না, তখনই তার পতন ঘটে। অহংকার পতনের মূল। দেখবেন কোটিপতি ফকির হতে টাইম লাগে না, আবার ফকির থেকে কোটিপতি হতে টাইম লাগে না। ওই উপরওয়ালার সিস্টেম আমরা কেউ বুঝবো না। কিন্তু একটা কথা কি জানেন, মানুষ গরিব হইতে পারে, কিন্তু তার মানসিকতাটা গরিব হওয়া উচিত। আপনারা অনেক বড় লোক, কিন্তু আপনাকে মানসিকতাটা না আমার কৃষক বাবার থেকে অনেক ছোট। এর চেয়ে আমার বাবার মানসিকতা অনেক বড়। শেষ একটা কথা কই আপনারে, এই পৃথিবীতে যে মানুষগুলা মানুষ বিপদে পড়লে মানুষের ব্যবহার করে, তাদের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে আর হয় না। তারা আসলে মানুষ না, তো তারা মানুষ নামে জানোয়ার। বাবাজি, আমার আসলে ভুল হয়েছে, আমার তুমি মাফ করে দিও। বিয়াই, আসলে আমি না বুঝে অনেক ভুল করে ফেলাইছি, আমার আপনি মাফ করে দিয়েন। ঠিক আছে, ঠিক আছে, মাপ চাইতে হইব না, আমরা তাই এখন আসি। আচ্ছা ঠিক আছে। আমার আব্বা যখন আপনারা মাফ করে দিচ্ছে, আমার আর কথা নাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই। এই মা, বাবা, মা, এই কই তোমরা? কি রে, কাকে নিয়ে আসছি দেখো না। কে উনি বাদান? বাবা, উনি হচ্ছে আমার বড় ভাই ফাহিম ভাই। ফাহিম ভাইয়ের জন্যই আজকে আমি এই পজিশনে আসতে পারছি। বাজান, তোমার মনে আছে একদিন আমি ঢাকা যাইতেছিলাম, আমগো কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমি টাকা ছাড়াই ঢাকা রওনা দিতেছিলাম। এগুলো কিছু বলে নাই? হ্যাঁ, আরে আরাফাত, তুমি কই যাও? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি ঢাকা যাইতেছি। তোমার তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন? ইদানিং তোমার আমি লাইব্রেরিতে দেখি না। কি লেখাপড়া ঠিক মতো চলতেছে তো? কি বলবো ভাইয়া, আসলে আমি এমন একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, লাইব্রেরিতে যে যাব আমি আসলে ঠিক মতো ক্লাসও করতে পারতেছি না। আমার এক্সাম, ওইটাও মানে আমি দিতে পারবো না ভাইয়া। কেন? আরে কি সমস্যা? আর তুমি আমাকে প্রাণ খুলে বলো, কি সমস্যা তোমার? ভাইয়া, আমি আমি চিন্তা করছি আমি আর লেখাপড়া করবো না, আমি লেখাপড়া ছেড়ে দেবো ভাইয়া। আমি 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 এখন হাইটা ঢাকা যাইতেছি, আমার পরশুদিন পরীক্ষা আছে, তো কিভাবে টাকার জোগাড় হবে আমি জানি না, কি হবে আমার আমি কিচ্ছু জানি না। আমার মন চিন্তেছে আমি লেখাপড়া আর করবো না, লেখাপড়াই ছেড়ে দেবো ভাইয়া। আরে পাগল, তুমি পাগল হয়ে গেছো নাকি? ঠিক আছে, তুমি টাকার জন্য লেখাপড়া ছেড়ে দিবে না? ধরো, আমি তো আসলে এক জায়গায় যাচ্ছি, টাকাও নাই। হ্যাঁ, তুমি না না কেন? ভাইয়া, ভাইয়া টাকা 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 লাগবে না ভাইয়া। পাগল ছেলে, আমি তোমার বড় ভাই দায়িত্ব দিছি না? তুমি হেঁটে হেঁটে টাকা চাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, সময় নষ্ট করো, তুমি যাও। হ্যাঁ, টাকার লেগে আমার বাবা কত অপমান হয়েছে মানুষের কাছে। আমার পরে থেকে আমার বাবা বিভিন্ন মানুষের থেকে লোন করছে, মানুষ কত অপমান অপদস্থ করছে। ভাইয়া, আপনি আমার এত বড় উপকার করলেন, এই ঋণ আমি কিভাবে শোধ করবো ভাইয়া? তুমি তোমার দায়িত্বটা আমি দিছি। আজ থেকে তোমার বড় ভাই, বাবা মারে আর ডিস্টার্ব দেবে না, যা লাগে আমাকে বলবো, আমি দেবো। তুমি কিন্তু তোমার টাইম নষ্ট হচ্ছে, তুমি কিন্তু যাও। হ্যাঁ, জি ভাইয়া, দোয়া করেন ভাইয়া, দোয়া করেন। আমি যাচ্ছি। অল ক্রেডিট গোস টু ফাহিম ভাই। এই তুমি থামো তো, মুরব্বী ও একটু বেশি বলে ফেলতেছে। কিন্তু ও, আমি যখন দেখলাম ওটা খুব ভালো ছেলে, আমি ওকে আমি সহযোগিতা করেছি, সহযোগিতা ওর কাজে লেগে ফেলছে। কারণ ওর কৃতজ্ঞ যদি না হতো, তাহলে আমি কিন্তু সহযোগিতা করি না। একটা ভালো ছেলে সামনের দিকে উঠতে চায়, আমি যদি চোখে দেখি ওকে সহযোগিতা করবো না, আমি কাকে করব? কিন্তু ঠিকই সে আজকে বিসিএস ক্যাডার। আপনি সাকসেস মুরব্বী, আপনি একটা সুসন্তান তৈরি করছেন, যে সন্তান আপনার মুখকে উজ্জ্বল করছে, এলাকাকে উজ্জ্বল করছে। এই এলাকাটা আমার যেটা চাওয়া ছিল,
আজকে সে কাজটা ও করেছে। আপনি জানেন না আপনার ছেলেটা কত জ্ঞানী। আপনি অবশ্যই জ্ঞানী লোক, এর জন্যই এমন একটা ছেলে আপনার ঘরে জন্মগ্রহণ করছে। আমি একদিন ভেবেছিলাম এই ছেলেটাই এলাকার অনেক কিছু করবে, আজকে কিন্তু বিসিএস ক্যাডার হয়ে সেটাই প্রমাণ করে দিল মুরব্বী। হ্যাঁ, এটি আমার চাওয়া ছিল। আপনি তো মানুষ না, আরে 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 আমি 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 শুধুমাত্র একটু চেষ্টা করেছি, কিন্তু সবকিছু কিন্তু আপনি ছেলের, আপনি এমন একজন বাবা একটা সুসন্তান তৈরি করতে পারছেন। আমার যেটা চিন্তা ছিল, আমি যেটা আশা করেছি, আজকে হোম ম্যাজিস্ট্রেট হয়েছে, একজন বিসিএস ক্যাডার, একদিন সে অনেক বড় আমলা হবে, এই দেশের প্রতিটা মানুষের দায়িত্ব নেবে। আপনি কিন্তু একজন সুব্বাবুকন বাবা, আপনি সাকসেস। ঠিক আছে বাজান, সব কথা শুনবো। আপনি বসেন বসেন, দাঁড়াই আছেন কেন? বসেন ভাইয়া, বসেন বসেন। বসেন। তুমি বসো, তুমি বসো, আপনিও বসেন, আপনি বসেন, আপনারা বসেন, বসো বসো। না না ভাইয়া, আপনার সামনে বসবো না। আরে কোনো সমস্যা নেই, তুমি বসো, আমি বসতে বলছি, তুমি বসো। এই বসে আছো কেন? খাবার দাবারের ব্যবস্থা করো। আমার কিছু করতে হবে না, কিছু করতে হবে না। গল্প করেন, আমরা আসতেছি। আরাফাত, তোমার মা বাবা খুবই ভালো, আমি কল্পনা করতে পারিনি ওনারা যে এত ভালো মানুষ। আসলে তুমি যদি আগে আমাকে নিয়ে আসতা, হ্যাঁ, তোমার অনেক ভালো হতো। আসলে তুমিও ভালো, তোমার মা বাবা ভালো। ওই যে আরেকজন দেখলাম, উনি কি তুমি বিয়ে করছো, সেই না? জি ভাইয়া, আমার ওয়াইফ ভাইয়া। আসলে সত্যি কথা বলতে ভাইয়া, তিনি নিজে অনেক ভালো মানুষ, তো এই জন্য সবাইকে আপনার ভালো মনে হয়। তুমি একটা জিনিস মাথা রাখলা যে আমাকে দাওয়াত করছিল তোমার বিয়ের সময়, আমি আসতে পারিনি, তুমি মনে করি কষ্ট মনে তো? না 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 ভাইয়া, আমি খুব আপনাকে মিস করছি ভাইয়া। জানো আরাফাত, হুম? আমি না কল্পনাই করতে পারি নাই তুমি এত কিছু করে ফেলবা, কখনো স্বপ্নেও ভাবি নাই। আরে আমি যা করছি সব তো তোমার লেগে করছি জান। শোনো, হুম? এত মিথ্যা বলো না আমারে, আমি কিন্তু সবই বুঝি। কি বলতেছো? মিথ্যা কথা বলবো কেন? সত্যি রে বাবা, আমার এই জীবনে এই হাজার বিপদের মধ্যে তুমি যদি আমার পাশে না থাকতো, আমার হাতটা যে শক্ত করে না ধরতা, আমি তো কখনোই এত দূর আসতে পারতাম না। আমার এই আজকের অর্জনের পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তোমার। আর যেদিন তোমার আব্বা আমার আব্বারে টাকার জন্য তোমাকে বসে বাইন্দা রাখলো, আমি তো দেখছি যে তুমি অনেক কষ্ট পাইতেছিল। আসলে তোমার তো কিছু করার আসলো না, কিন্তু বিশ্বাস করো জান, আমি তোমার এত ভালোবাসি যেটা আমি তোমার বইলে বুঝাতে পারবো না। তোমার জন্য আমি এগুলি সব করছি। আমি জানি তুমি না আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমার অনেক ভালোবাসি, কিন্তু বিষয়টা এমন না যে আরাফাত, তুমি যখন জিরো ছিলা, যখন তোমার কিচ্ছু ছিল না, আমি তখনও তোমার ভালোবাসতাম। এখন তুমি প্রতিষ্ঠিত, এখনো আমি গর্ব করে বলতে পারি আরাফাত আমার স্বামী, আমি আরাফাতের বউ। আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। আরে কি বলো, তুমি আগেও আমার বউ ছিলা, এখন আমার বউ আছো, সারা জীবন তো আমার বউ হয়ে থাকবা। আমি বাইচা থাকতে তোমারে কখনো কোনো কষ্ট পাইতে দেব না। জানো তো আমি কি চাই? আমি সব সময় চাই যে আমার সংসারে যেন কোনো প্রকার দুঃখ, দুর্দশা, জ্ঞানজাম, ঝামেলা কিচ্ছু না থাকে, কোনো কষ্ট যেন না থাকে, সবসময় যেন সুখ সুখ আর সুখ থাকে। আচ্ছা আরাফাত, একটা কথা বলি। বলো। আমি না খুব ভাগ্যবতী মনে করি নিজেকে, জানো, কারণ তোমার মতো একটা ভালো মনের মানুষের বউ হতে পেরেছি। আরে ভাগ্যবান তুমি না, ভাগ্যবান আমি যে তোমার মতো এমন লক্ষ্যে একটা বউ পাইছি, যার জন্য আমি আজকে এই বাড়ি ঘর সবকিছু করতে পারছি। এগুলো সব তোমার জন্য। অল ক্রেডিট গোস টু আমার ওয়াইফ। আরেকটা কথা তোমাকে বলি, যতজন বেঁচে থাকবা আমার বাবা মারে না নিজের বাবা মার মতো ভালোবাসো। আমি আর কিছু চাই না তোমার কাছে, আমার একটাই চাও। আরাফাত, দোয়া করো ঠিক এইভাবেই যেন তোমার পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য আমি ঠিকভাবে পালন করতে পারি, আর তোমার লক্ষ্মী বউ হয়ে যেন থাকতে পারি। জানো, আমার জীবনে একটা স্বপ্ন কি, আমাদের যে ছেলে মেয়ে হবে তাদেরকে আমি মানুষের মতো মানুষ করব, আর তোমার মতো সুশিক্ষায় শিক্ষিত করব। সেটাই যেন হয়। আমিও চাই যে আমার বাচ্চারা যেন ওর মার মতো হয়। আরাফাতের মা, আজকাল বাজারে গেলে মানুষ আমার ডাইকা কয়, আরাফাতের বাপ, তুমি তো এখন মস্ত অফিসারের বাপ হইছো। আর আগে মানুষ খবরও নিত না, দেখছো? এখন আমারে মানুষে খুব সম্মান করে, চেয়ার দেয় বসার জন্য, সব আমার এই বাবানের জন্য। না না বাজান, কি কও? সব কৃতিত্ব এলো তোমার। তোমার কারণে আজকে আমি বিসিএস ক্যাডার হইছি, তোমার কারণে আমি এত সম্মান পাই মানুষের কাছে।
আমার বাজান কত কষ্ট কইরা আমারে কৃষি কাজ কইরা বিসিএস ক্যাডার বানাইছে। তুমি তো শুধু আমার গর্ব না, তুমি এই দেশের গর্ব বাজান। আল্লাহ আমার পোলারে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ যে আমার পোলারে একটা ভালো মানুষ বানাইছে, আল্লাহর কাছে শুকরিয়া। জানো, একটা জিনিস কিন্তু খুবই বুঝবার পারছি, মান সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, মান সম্মান অর্জন করা লাগে। মান সম্মান তো আসলে আল্লাহর দান, মানুষ চাইলেও মান সম্মান টাকা পয়সা দিয়ে কিনতে পারে না। এই যে দেহ বাজান, এই যে লেখাপড়া করছি, এই যে আজকাল আল্লাহ একটা ভালো পজিশন দিছে, মানুষ কত সম্মান করে, আমারে করে, আমার বাবারে করে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আল্লাহর কাছে একটা কথা, আল্লাহ আমার যেন কোনো অহংকার না হয়। অহংকার হলো মানুষের পতনের মূল। আমি যেন কখনো মানুষের লোক অহংকার না দেখাই। তোমরা আমার লেখা দোয়া করবা, আমার মধ্যে যেন কখনো আল্লাহ অহংকার না দেয়। আরে জানি জানি বাবা, তোর মধ্যে কোনো অহংকার নাই, আর অহংকার থাকাও একদম ভালো না। অহংকার হইল পতনের মূল। হ আব্বা, আমার স্বামীর ভিতরে কোনো অহংকার নাই জানেন। ওর ভিতর না অনেক ভালোবাসা আছে। ও যাকে ভালোবাসে মন থেকে অনেক ভালোবাসে। আম্মা, মা, এই আম্মা কি হয়েছে আপনার? মা তোমার কি হইছে? আম্মা, এই কি হয়েছে তোমার? মা কথা কও। এবার মার কি হইছে? এই, মা, আম্মা কথা বাবা! বল। মা কথা কও। এই তোমার জলদি কি হয়েছে? অ্যাম্বুলেন্স ডাকো, যাও তাড়াতাড়ি। আম্মা, হাসপাতালে নিতে হইব। আম্মা কথা বল। এই কি হয়েছে তোমার? কথা কও না কে? কথা কও। আল্লাহ, আব্বা চিন্তা করেন না, ও অ্যাম্বুলেন্স ডাকতে গেছে। হ্যাঁ, আমি দেখতেছি অ্যাম্বুলেন্স নিয়ে আইছে কিনা, তুমি একটু দেখো। আম্মা, এক্সকিউজ মি, ডক্টর, এনি প্রবলেম? না না বাবা, আমার কিছুই হয় নাই, আমি ঠিক আছি তো। আপনার সবই সমস্যা। আসলে আপনারা একটু শক্ত হন। মানে আমি এখন যা বলতে যাচ্ছি আপনার একটু ধৈর্য সবাই শুনতে হবে। মানে কি প্রবলেম আমাকে একটু বলেন তো। 2টা কিডনি ড্যামেজ। হোয়াট? স্ট্রেঞ্জ ডক্টর, একটা মানুষের 2টা কিডনি হুট করে কিভাবে নষ্ট হইতে পারে? ওকে, নো প্রবলেম ডক্টর, যত টাকা লাগুক আমি দেবো, আপনি টাকা নিয়ে টেনশন করবেন না। আমার মায়ের কালকের মধ্যে কিডনির ব্যবস্থা করে অপারেশন করেন প্লিজ। আসলে এটা অনেক আগের থেকে হচ্ছে, কিন্তু উনি টের পায় নাই বা বুঝতে পারে নাই। আপনার মার এখন যে অবস্থা, আমরা যদি খুব দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা না করি তাহলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে টাকার অ্যামাউন্ট যদি বেশি হয়, মানে ডাবল টাকাও দিতে হয়, আপনি টেনশন করবেন না। আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থা করেন, কিডনির ব্যবস্থা করেন। আমার মা ছাড়া, আমার বাবা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, বিশ্বাস করেন। আসলে আরাফাত সাহেব, টাকা হইলে যে আপনার মার জন্য দ্রুত আমরা কিডনির ব্যবস্থা করতে পারবো তা না। এখন আপনার মার জন্য এত দ্রুত কে কিডনি দিবে বলেন? সবচেয়ে বেটার হয় কি জানেন, আপনার মার আত্মীয় স্বজন যারা কাছের মানুষ আছে তারা যদি ওনাকে কিডনি দান করে, এটাই মনে হয় সবচেয়ে থেকে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। মা, বাবা, তোমরা একটু বাইরে যাও, একটু আপনার সাথে কথা বলি। হ্যাঁ, চলো বাইরে শোনেন, আমি আপনাকে বলি, আপনার মার এখন যে অবস্থা আছে, এটা মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর টাকা দিয়ে যদি আমরা যদি খুব দ্রুত আসলে কিডনি যে পাবো, এটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা পরামর্শ দিতে পারি যে আপনাদের আত্মীয় বা কাছের মানুষ যারা আছে তারা যদি আপনার মাকে কিডনি দান করে, সেই ক্ষেত্রে আপনার মার চিকিৎসাটা আমরা দ্রুত করতে পারবো, মানে কিডনি ট্রান্সফারটা আমরা খুব দ্রুত করতে পারবো আর কি। আমি 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 আসলে আই ডোনেট মাই কিডনি। আমি আসলে আমার মাকে আমার কিডনিটা ডোনেট করতে চাই। হ্যাঁ, আপনি কি বলছেন? আপনার বয়স কম, আপনি চিন্তা ভাবনা করে বলতেছেন তো? আমি সুস্থ মস্তিষ্কে সব জ্ঞানে বলতেছি যে আমি আমার কিডনিটা আমার মাকে ডোনেট করতে চাই। আপনি ব্যবস্থা করেন প্লিজ, প্লিজ ভাই। আমার বাবা মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারবো। ঠিক আছে, ওকে, চলুন আমি কথা বলতেছি। মা, আস্তে আস্তে আসো মা। শরীরটা এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। বাজান রে, হুম? তুই এটা না করলেও পারতি, কেন এটা করতে গেলি তুই? কি কি কইতেছো মা? তুমি তুমি সারা পৃথিবীতে আমার কে আছে? হ্যাঁ, তুমি আমার মা। আমার আমার একটা কিডনিকে লাগলে আমি আমার 2টা কিডনি তোমার দিয়ে হইলো
আমি তোমার সুস্থ করে বাঁচায় রাখতাম। তুমি যদি বাঁচা না থাকো আমার এই জীবনের কোনো মানে আছে কও? কি কয় আমার পাগল পোলায়? আম্মা, আল্লাহ চাইছে দেখে আপনি বাইচা আছেন, এত চিন্তা করে না তো। তানিয়া, আমার না তুমি মাফ করে দিও। আমি এত বড় একটা সিদ্ধান্ত নিছি, কিন্তু তোমার আমি একবারও জানাই নাই। এটা আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। ছি আরাফাত, তুমি আমাকে কি মনে করছো? আমি কি আর বাকি সবার মতো? আমার অফিসার স্বামী তার কিডনি দিছে তার মার জন্য, আর আমি চাইলে তো আমার হার্ট খুলে দিমু। তুমি এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, আল্লাহ ভরসা। বিয়াই সাহেব, বর্তমান যুগের পোলারা তো বাপ মায়ের বাতি দেয় না, আর সেই যুগে আপনার পোলা নিজের মায়ের কিডনি দিছে। আসলে সে আমাদের গ্রামের গর্ব। চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলছেন। আমার পোলা আমাকে গর্ব। বাদান, আমাকে তুই ঋণী কইরা দিলি রে, ঋণী কইরা দিলি। হরে বাজান, সব সন্তান তার মা বাবার কাছে ঋণী থাকে, আর তুই সন্তান হইয়া আমাকে ঋণী করে রাখছিস। না না না, এইগুলি কই আমার তোমরা পাপি বানায়ো না মা। হ্যাঁ, এরকম 100 কিডনিও যদি আমি তুমি দান করে দিই, তারপরে তো বাপ মার ঋণ কখনো শোধ দেবো না। তুমি ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মাগো, তুমি আমার 10 মাস 10 দিন গর্বে রাখছো, আমারে বড় করছো, আমার বাজার মানুষের কাছে কত লাঞ্ছিত হয়েছে আমার লেগা। তারপর আমার লেখাপড়া করায়া আমার আজকে বিসিএস ক্যাডার বানাইছে। আজকে এই সফলতা আমি পাইছি তো শুধু তোমাকে কারণে। তুমি আর বাজান ছাড়া আমার কে আছে কও? হ্যাঁ বাজান, এমন হাজার হাজার কিডনি দিলেও তোমার আর মার ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না। আচ্ছা, এই তোমরা কি সবাই এই জায়গায় খাড়াই খাড়াই কথা কইবা, না ভিতরে গিয়ে বসবা? শুনেন আব্বা, আজকে আমি নিজের হাতে সবারে রান্না করে খাওয়াম, চলেন। ও মা, তোমার হাতে রান্না খাই আজকে যাবো, চলেন বিয়াই সাহেব। আসেন আসেন আসেন, বিদাস আসেন। জামাই বাবাজি, জি তুমি চায়ের দোকানে ডাকলা হঠাৎ করে, বাড়িতে গেলে তো পারতা। না, মানে হয়েছে কি বাবা, একটা বিষয় আপনার করে একটু কথা বলার লেগে ডাকছি আর কি। আরাফাত, বাবা কি কারণ? আরাফাত, শোনা দেখি কি বলো। আসলে আমি যেটা বলতে চাচ্ছি বাবা, আমাদের সমাজে যে সন্তানরা আছে ওরা তো এখন সবাই ছোট, কেউ বড় হচ্ছে, কেউ 8-এ পড়ে, কেউ 9-এ পড়ে, কেউ নিউ 10-এ পড়ে। এই সময়টা হচ্ছে বাচ্চাদের নষ্ট হওয়ার সময়। এখন যদি আমরা ওদেরকে ভালো করে গাইড করতে পারি, তাইলে ওদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সামনে ম্যাট্রিক পরীক্ষা, আবার যদি ইন্টার পাস করে ও ভার্সিটিতে উঠে যায়, তখন আর অতটা টেনশন থাকে না, তখন ও বুঝতে পারে। কিন্তু এই যে 8, 9, 10 এই সময়টা হচ্ছে একটা রিস্কি টাইম। আমরা যদি এই সময় ভালো করে গাইডলাইন দিতে পারি বাচ্চাদের, এই বাচ্চার ভবিষ্যৎটা অনেক সুন্দর হতে পারে। নাইলে দেখা গেছে একটা বাচ্চা এই সময় নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, নেশা করে ফ্রেন্ডের সাথে মিলতে পারে, বা দেখা গেছে ওরা এই এলাকার চুরি চামারি বিভিন্ন বাজে কাজে ওরা লিপ্ত হতে পারে। তো আমি এই জন্য চাচ্ছিলাম যে 8, 9, 10 যে বাচ্চাগুলো আছে ওদেরকে আমি নিজে পড়াবো, এবং আমি চাই আমার মতো করেই আমি ওদেরকে গড়ে তোলার জন্য। এখন আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন খুব ভালো হতো। বাহ জামাই বাবাজি, খুব চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছো তুমি। তুমি ঠিকই কইছো বাজান। আমার পোলাটারে তোমার মতন সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, যাতে অন্য পোলাপের মতন নষ্ট না হয়ে যায়, ওর ভবিষ্যৎ যেন তোমার মতন উজ্জ্বল হয়। ইনশাল্লাহ চাচা, তুমি কোনো চিন্তাই করো না। তোমার পোলা হইলো আমার ভাই, আমি ওরে নিজের মতো করে লেখাপড়া করাবো, নিজের সন্তানের মতো পড়াশোনা করাবো। তুমি শুধু ওরে পাঠাই দিও। আল্লাহ তোমার বাঁচাই রাখুক বাজান। খুব সুন্দর একটা কথা কইছো বাজান। এখন উপায় বাবাজি? এখন তো উপায় একটাই, আপনারা সবাই নিজেদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, একদম সঠিক গাইডলাইনটা ওদেরকে করবেন, যেন ওরা কোনো প্রকার ভুল রাস্তায় না হাঁটতে পারে। আমাদের যে মেয়েরা আছে, মেয়েদের দিকে বেশি খেয়াল রাখতে হইব, যাতে অনেক মেয়েরা জানেই না যে কিভাবে একটা ভুল তাদের সারা জীবনের কান্না হইতে পারে। অনেক মেয়ে জানেই না যে এই সময়টা কি খারাপ সময়। এই যে ক্লাস 8, 9, 10 এই সময়ই তো আসলে বাচ্চারা ভুল করে। যেমন মেয়েদের প্রেগনেন্সির বিষয় আছে, অনেকে বাল্য বিবাহ হইতেছে, অনেকে একটা ভুল করে ফেলতেছে, একটা খারাপ মানুষের প্রলোচনায় পড়ে একটা ভুল করে ফেলে। সো আমাদের এটাই মাথায় রাখতে হবে যে আমাদের যে মেয়েরা আছে আমরা যেন তাদের সঠিক গাইডলাইন দিতে পারি, আর বাবা মা অবশ্যই যেন মেয়েদের সাথে বন্ধু সুলভ হয়। বুঝতে পারছেন? ঠিকই কইছো বাজান তুমি। জামাই বাবাজি, আমরা তো এই বিষয়টা এইভাবে চিন্তা করে দেখিনি কখনো। একদম ঠিক বলছেন বাবা। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার গ্রামের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে আমি নিজে একটা গাইডলাইন দেবো, তাদেরকে আমি নিজে
লেখাপড়া করাবো, আমি ওদেরকে আলাদা করে ক্লাস করাবো, ওদের স্কুলের পরে ওরা সবাই আমার কাছে প্রাইভেট পড়বে। বাবা আসলে সময় তো ভালো না, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে আমাদের এই জায়গায় স্কুলের ছেলেমেয়েরা যারা আছে, আমার ছোট ভাই বোনরা, আমার গ্রামের ছেলেমেয়েরা, ওদেরকে আমি একটা ভালো গাইডলাইন করব। ওরা যেন স্কুল শেষে সবাই আমার কাছে এসে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে, আমার কাছে এসে সবাই যেন লেখাপড়া করতে পারে। আমি ওদের জন্য একটা ফ্রি অফ কস্ট আমি একটা পাঠশালার আয়োজন করতে চাচ্ছি। জি কাল থেকে আমার পুলারে তোমার কাছে পাঠাবো। আরে চাচা, কাল থেকে পাঠাইবা কে? আজকেই পাঠাই দাও, একদিন লেট করলেই তো লেট হয়ে গেল, তাই না? আচ্ছা, আপনার এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? আমার এই সমস্যা অনেক দিন ধরে, শরীর অনেক দিন ধরে খুব খারাপ লাগতেছিল। তারপরে আমি ডাক্তারের কাছে আসি নাই, যে বয়স হয়েছে এই জন্য হয়তো এরকমের লাগতেছে। এখন দিনকে দিন দেখি শরীরের অবস্থা খুব খারাপের দিকে যাইতেছে, এই জন্যই আপনার কাছে আইছি। আসলে আপনার এখন যে অবস্থা আছে, আপনি কতদিন বেঁচে থাকবেন এটা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। তারপরে আমরা চেষ্টা করবো যতদিন বেঁচে থাকবেন আপনার চিকিৎসা দেওয়ার জন্য। তো তার জন্য আপনার গার্জিয়ান দরকার, আপনার ছেলে, আপনার ফ্যামিলি, ওদেরকে তো জানানো দরকার, তাই না? আমার ছেলের আমি কিছুই জানাইতে চাই না, যা বলার আপনি আমারে বলেন, কোনো অসুবিধা নেই। যদি দরকার হয় তাইলে ছেলেদের জানাবো না, কি হয়েছে সেটা আগে বলেন। আপনার যে সমস্যা, আপনার ক্যান্সার ধরা পড়ছে। এখন যে অবস্থায় আছে আসলে খুব খারাপ অবস্থা, একদম লাস্ট স্টেপে আছে। না না ডাক্তার, আপনি এই কথাটা আমার ছেলে বা আমার ফ্যামিলিতে জানাইয়েন না। আমি আর এই দুনিয়াতে কয়দিন বাঁচবো বলেন? আমার তো বয়স হয়েছে, উপরওয়ালা এক ছিলেন আমাদের তো এই দুনিয়ার থেকে নিয়েই যাইব। আমি মাইনা নিতে রাজি আছি, কিন্তু কয়দিন আগে আমার ছেলেটা কিডনি দিছে, ওর সামনে ভবিষ্যৎ পইরা রয়েছে। আমি এটা শুনে আমার ছেলের বড় রকমের কোনো ক্ষতি হোক আপনি খেয়ালই কইবেন না। আমি একা একা সব মাইনা নেবো, আপনার কাছে আমার অনুরোধ রইল। আপনি এটা আমি আর আপনার দ্বারা কেউ যেন না জানে। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন এভাবে, আমরা চেষ্টা করব আপনাকে এভাবে চিকিৎসা দেওয়ার জন্য। আর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনি সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন। ঠিক আছে, আমি মাঝে মধ্যে আসবো। ঠিক আছে। আসি, আসসালাম আলাইকুম। এই যে বাজান আরাফাত। আরে বসি চাচা, কেমন আছো? ভালো আছো? ভালো আছি। কি করছো চাচা, তোমার চোখে পানি? বশির ভাই, ঠিক আছো তুমি? হ্যাঁ জাফর ভাই, আমি ঠিক আছি। আরাফাত, আমার পোলা আমার মনটা ভরে দিয়েছে। আরাফাত, আমার পোলা আজ স্কুল থেকে এসে আমারে সালাম দিছে, কয় আব্বা আসসালামু আলাইকুম। আমার পোলার মুখে সালাম শুনে আমি পৃথিবীর এত আনন্দ কখনো আমি পাইনি, আজ যে আনন্দ পেয়েছি। আরাফাত, আমি আমার পোলারে তোমার মতন সৎ এবং বড় অফিসার বানাবো। আরাফাত, সে নিজেও কয় সে নাকি তোমার মতন অফিসার হইব। জানো আরাফাত, আজ আমার গর্বে বুকটা ভরিয়া গেছে। আমার পোলা আরো কি কইছে জানো? বাপ মার দোয়া ছাড়া নাকি পৃথিবী কেউ বড় হইতে পারে না। এসব শুধু তোমার কারণে হয়েছে বাজান। আমি আমার পোলারে শুধু তোমার মতন সৎ এবং বড় অফিসার বানাতে চাই বাজান। আরে চাচা, তো এটা কান্নাকাটির কি আছে? চোখে পানি কেন? তোমরা তো হাসবা। শোনো, আমি চাই আমার এলাকার প্রত্যেকটা পোলাপান যেন আমার মতো বিসিএস ক্যাডার হইতে পারে, ওরা যেন সবাই সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে। আগে আমার পোলায় সারাদিন ঘুর ঘুর করে ঘুরে বেড়াইতো, এখন খালি বই নিয়ে খালি বসে থাকে। সে আমার কয় পড়ালেখা ছাড়া নাকি বড় হওয়া যায় না। চাচা,
আমি চাই আমার পুরো গ্রামের পোলাপান সবাই যেন শিক্ষিত হয়, সবাই যেন ভালো চাকরি বাকরি করে, আমার গ্রামটা যেন উন্নয়ন আর উন্নয়নে ভরে যায়। আরাফাত, এই বয়সে আমার পোলার এত বুদ্ধি দেখা আমি কখনো কল্পনা করতে পারিনি আমার পোলা এত বদলায় যাইবো। যে বাবার যে সম্মান দিত না, যে বাবার কথা শুনতো না, আজ সে কথা শুনে, আজ আমার সাথে কথা বলে, আমার সম্মান করে, সবই তোমার কারণ হয়েছে বাদান। বাবারে, তুমি আমাদের শুধু গর্ব না, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি এই গ্রামের আলো। চাচা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশনস। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাই তো আমি চাইছিলাম চাচা। আমি একদম আমার মন থেকে চাই চাচা, আমি যেন আমার গ্রামের আমার এই ভাই বোন গুলারে ঠিক মতো শিক্ষা দিতে পারি। আর একটা কথা কি চাচা, আমি চাই আমার এই গ্রাম থেকে দারিদ্রতা যেন একদম দূর হয়ে যায়। যা ধরুন, আমি জানি দারিদ্রতা কি জিনিস, দারিদ্রতা কত কষ্টের, আর এই দারিদ্রতা দূর করতে হলে একটা জিনিসই লাগবে, সেটা হলো শিক্ষা। আমার আমার এলাকায় যেন কোনো দারিদ্রতা না থাকে, আমার ভাই বোন গুলা কেউ যেন আমার মতো কষ্ট না করে, আমার এলাকার সবগুলো পোলাপান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, আমি এটা মন থেকে চাই চাচা। আল্লাহর কাছে দোয়া করি তুমি আরো বড় হও। আচ্ছা চাচা, আমি যাই, আমার একটু কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ বাদান, আমরা সব কিছুই জানি, আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি যেন অনেক বড় হও। জি চাচা, আই তাইলে। হ্যাঁ, ঠিক আছে বাদান, ভালো থাকবেন। ভালো থাকো। কি গো, কি হয়েছে তোমার? আজকাল জানি কেমন কইরা থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, আগের মতো কথাবার্তা কও না। মনে হয় তোমার কোনো সমস্যা হয়েছে। বেশি খারাপ লাগলে একটু ডাক্তার দেখাও না। আরে আমার এ নিয়ে অত চিন্তা করো না আরাফাতের মা, আমার তেমন কিছু হয় নাই। আরে বয়স হয়েছে তো, বয়স হইলে তো একটু একটু শরীর খারাপ বই। এই যে দেখো না, হঠাৎ করে তোমার শরীরটা খারাপ হয়ে গেল, এরপরে কত বড় একটা বিপদের থেকে আল্লাহ রক্ষা করছে আমাকে একটা মতো পোলা। এই পোলাটা তোমার কিডনি দিয়ে বাঁচাইছে। এরপরে তুমি আর এই কথা পোলারে কইতে যাইও না। পোলারে একটা কিডনি নিয়ে বাইসে আছে, ও যদি আবার আমার অসুখের কথা শুনে তাইলে তো পোলাটা পাগল হয়ে যাইব, ওর উপরে আবার দখল শুরু হইব। তখন পোলাটা অসুস্থ হয়ে গেলে আমাকেও কি হইব, এটা তো চিন্তা করবো হইব। পোলারে জানামো না? আরে তুমি বুঝো না কেন? এখন তো পোলার তোমার চিকিৎসা করানোর সামর্থ্য আছে, তাইলে তুমি কইবা না কেন? পরে শুনলে তো পোলারও বেশি কষ্ট পাইবো। সামর্থ্যের থেকেও বড় বিষয় হলো পোলার টেনশনের ব্যাপারটা। এই যে তুমি আমারে দেখা কত টেনশন করতে আছো, কত চিন্তায় বুঝে গেছো আমি খাই না কে, কি হইছে। পোলা তো এর থেকেও বেশি পাগল হয়ে যাইব মানে। আর আমি আসলে সুপে চাপে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইছো? কি ওষুধ দিছে তোমারে? কই, আমারে তো কইলা না। ওই যে আমাকে তোমার যে কিডনির ডাক্তার দেখাইছি না, ওই কিডনির ডাক্তারই দেখাইছি, সে কোনো ঔষধ পাতি দেয় নাই। কইছে বয়স হইছে, একটু শরীর খারাপ হইছে, বিশ্রাম নেন, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। আর আচ্ছা চলো তো দেখি তোমারে কি কি ওষুধ দিছে। চলো ঘরে চলো। ওষুধ কম দেয় নাই, ওষুধ দিব কইছে। ওষুধ আগে আন্দাজে তো দেওয়া যাইব না, বুঝো না। একটু বিশ্রাম নেই, কাজকর্ম বাদ দিয়া একটু বিশ্রাম খাওয়া দাওয়া আস্তে আস্তে করি, শরীরটা ঠিক হয়ে যাইব। আর এত চিন্তা করতেছো কে? যদি উপরে ডাক আসে তাইলে ডাক্তারকে কেউ কেড়ে বাঁচাইতে পারে না গো। আচ্ছা যাক, অত কথা কোন লাগবো না, এখন ঘরে চলো তো, চলো বিশ্রাম নিবা, চলো। দেখো আরাফাত, দেখতে দেখতে দিন কিভাবে চলে যায়, তাই না? আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম, আর এখন তোমার ঘরের বউ। আচ্ছা তানিয়া, তুমি আমাকে একটা কথা বলবা? মানে তুমি এই যে আমার বাসায় আসো, এই যে এতদিন ধরে আমরা সংসার করতেছি, মানে তুমি খুশি তো না? মানে আমি তোমাকে কোনো কষ্ট দিতেছি না তো? কি বলো এগুলা? তোমার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের বিষয়।
তবে আমার এখানে প্রশ্ন আছে, আমাকে পেয়ে তুমি খুশি তো? আরে কি বলো, এত সুন্দরী এত লক্ষ্যে একটা বউ পাইছি, আমার 14 পুরুষের কপাল যে এত সুন্দর একটা বউ পাইছি আমি, আলহামদুলিল্লাহ। জানো আরাফাত, এত খুশির ভিতরেও না আমার খুব ভয় লাগে। কেন কেন জান ভয় লাগে মানে? সবকিছু এত সুন্দরভাবে যাচ্ছে না, যদি আমাদের এই খুশি আনন্দগুলো কোনো কারণে হারিয়ে যায়। আরে কি যে বলো বাবা, আমাদের ভালোবাসা কি টুঙ্কা ভালোবাসা যে ফুট করে হারায় যাবে? আমাদের ভালোবাসা অনেক স্ট্রং, যত বড় ঝড় আসুক না কেন আমাদের এই ভালোবাসা কখনোই কেউ নষ্ট করতে পারবে না। আমার না শুধু তোমার কাছে একটাই চাওয়া, তুমি আমার বাবা মাকে যেমন করে ভালোবাসো ঠিক এইভাবে তাদেরকে ভালোবাসো নিজের বাবা মার মতো। আচ্ছা আরাফাত, একটা প্রশ্ন, তুমি সারা জীবন আমার সাথে থাকবা তো? যদি মারা না যাই অবশ্যই থাকবো সারা জীবন, আর মারা গেলে মাফ করে দিও। দেখো আরাফাত, আমগো এই সংসারটারে আমি এত সুন্দরভাবে গুছাই নিমো, তোমার বাবা মার আমি এত আদর যত্ন করুম, তারা তোমারে কইব কি জানো, আমগো ঘরে আমি আর একটা বৌমা না মেয়ে পাইছি। আমিও এটাই চাই, যেন আমার বাবা মা কখনো তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায়। আসলে তুমি তো জানো তানিয়া, আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, অনেক কষ্ট করছে আমার বাবা আমার জন্য। আমার মা দিনের পর দিন খায়া না খায়া আমাকে লেখাপড়া করায়া আজকে বিসিএস ক্যাডার হয়েছে আমি তাদের জন্য। আরেকজনের ক্রেডিট আছে, সেটা হচ্ছে তুমি। তুমি যদি আমাকে সাপোর্ট না দিতা, তুমি যদি আমার হাতটা শক্ত করে না ধরতা, মনে হয় না এত দূর আমি আসতে পারতাম। তুমি চিন্তা করো না আরাফাত, আমি তোমার সব স্বপ্ন পূরণ করুম। আর আমার একটা স্বপ্ন কি জানো, আমাদের এই গ্রামে তোমার মতো বিসিএস করার আর কয়জন আছে? তুমি আমাদের গ্রামের যত ছোট ছোট বাচ্চা আছে না, ওদেরকে তোমার মতো সুশিক্ষা শিক্ষিত করবা। আর তোমার বাবা মা মানে আমার বাবা মা, তাদের কোনো কিছুতে আমি কোনোদিন কোনো কমতি হইতে দিব না। আমি তো জানি আমার তানিয়া অনেক ভালো, বাট জান তুমি খুব সুন্দর একটা কথা বলছো, যে বাচ্চাদের যে এডুকেশন নিয়ে বললা, ওদের আসলে এই যে উঠতি যে সময়টা, আসলে এই উঠতি সময়টা তো খুব রিস্কি জোন। এই টাইমে আসলে না একটা বাচ্চা একটা ভুল করে ফেলে। আমি কালকে আসলে ওদের প্যারেন্টসদের সাথে কথা বলবো যে ওরা যখন ফ্রি টাইম থাকে ওরা যেন আমার কাছে এসে লেখাপড়া করে, আর আমি সবসময় ওদের সাপোর্ট করে যাব, ফাহিম ভাই যেভাবে আমাকে করতো। আমি জানি আমার তানিয়া অনেক লক্ষ্মী, অনেক ভালো। চলো শুয়ে পড়ি। ঠিক আছে চলো। সরেয় সরেয়তে ওই অজগর আসছে তেরে, বাচ্চারা। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি একটি গল্প শোনাবো। গল্পটা কি জানো? গল্পটা হচ্ছে, ওরে বাবা তুমি জানো? আচ্ছা, গল্পটা হচ্ছে একটি বাবার দায়িত্ব। কি? বাবা আমাদের জন্য অনেক করে, আমাদের জন্য বাবা অনেক করে, আর মা আমাদেরকে দেখে শুনে রাখে। বুঝতে পেরেছো? সো বাবা মা দুজনই আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ। তাহলে আমরা কি করব? ভালোবাসবো, বাবা মাকে শ্রদ্ধা করব, সম্মান করব, ভালোবাসবো। ঠিক আছে? আমাদের কর্তব্য হচ্ছে বাবা মাকে সম্মান করা, বাবা মাকে ভালোবাসা। হ্যাঁ আরাফাত, চাচা, তোর বাপ কি হয়েছে আমার বাবার? তোর বাবা নাই রে বাপ। হ্যাঁ, হাসান, হাসান! আম্মা কান্দেন না আম্মা, আম্মা সবারই তো যাইতে হইব আম্মা। আম্মা আমরা তো আছি আম্মা, কান্দেন না আম্মা। আম্মা কান্দেন না আম্মা। হাসান কি হয়েছে তোমার? ও বাবা, বাজান, বাজান কথা কও বাজান। ও মা, আমার বাজানের কি হয়েছে? আমার বাজান কথা বলতেছে নাকি? এই বাজান, এই বাজান, ও বাজান কথা কও নাকি? মা, আমার বাজানের কি হয়েছে? আমার বাজান, ও বাজান আমার দিকে তাকাও।
বাজান 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 ওমা, আমার বাজারের তো মুখ থেকে কোনো শব্দ হয় না। ও বাজান, আমার দিকে তাকাও না বাজান, কি হয়েছে তোমার? আমি কাল লিগা বাড়ি করছি, কাল লিগা ঘর করছি, আমার এই সুখের সময়। ও আল্লাহ, তুমি এটা কি করলা? এই সুখের সময় আমার বাপের আমার কাছ থেকে তুইলা লয়ে গেলা। আমার বাপ কত কষ্ট করছে আমার লেগে। ও বাজার, আমি তোমার লেগে কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না বাজান গো। ও বাজান, ও বাজার, তুমি আর কয়টা দিন থাকলে কি হইতো বাজান? আমি এখন কারলে থাকবো, আমার আমার মাথার উপরে তো কোনো ছায়া নাই, আমার মাথার উপরে ছায়া তো গেছে গা। আমি তো আমি তো আমি তো এতিম হয়ে গেছি বাজান। ও বাজান, বাজান গো, আমি ওর কার লগে কথা কমু? আমি কারলে বাজারে যাবো, আমি কারলে ঘুরবো। কেডা আমরা কইবো বাসায়? আমি আমি আরাফাতের বাপ, আমারে দেখে চেয়ার দিছে, আমার চা খাইতে কইছে। ও বাজান, বাজান গো, আমারে তুমি মাফ করে দাও, আমি তোমার লেগে কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারলাম না। তুমি আমার লেগে কত লাঞ্ছিত হইছো, মাইছে তোমার বাড়ির মধ্যে বাইন্ধা রাখছে, অত্যাচার করছে আমার লেগে। আল্লাহ, এটা কি করলা তুমি আল্লাহ? আমি একটু সুখের সময় একটু আমার বাপটারে সুখে রাখবো, এই সময় আমার বাপটারে লেগে লাগা। আমি কিচ্ছু করতে পারলাম না, কত তোমার লেগে বাজান, কিচ্ছু করতে পারলাম না, আমারে তুমি মাফ করে দিও। বাবাজি, লাশের পাশে কান্নাকাটি করো না, চলো লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আরাফাত, কান্নাকাটি করো না বাজান, মুদ্রার কষ্ট পাই। চলো আমরা দাফন কাফনের ব্যবস্থা করি। চুপ! আমার বাজানটা কেউ লাশ করবে না। আমার বাজান, আমার বাজান লাশ না, এটা আমার বাজান। ও ও বাজান, বাজান, ও বাজান, বাজান।